আসসালামু আলাইকুম। একটি বিষয় দেশ এবং বিদেশে বাংলাদেশি যারা রয়েছেন তাদের কাছে খুবই আলোচনার ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সেটা হচ্ছে এই যে অন্তর্বর্তী সরকারের যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ করার ইচ্ছার বিষয়টি নিয়ে, যেটি বিবিসি বাংলার কাছে প্রকাশ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যিনি সরকারের অংশ ছিলেন। কয়েকদিন আগে তিনি সরকার থেকে পদত্যাগ করে রাজনীতিতে সক্রিয় হয়েছেন। কিন্তু এই আলোচনাটি এখন কেন আসলো? সেই আলোচনাটি এসছে গত পরশুদিন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সেনা সদরে তার একটি বক্তব্যকে কেন্দ্র করে দীর্ঘ সময়ে তিনি বক্তব্যে যেসব কথা বলেছেন তার উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে যে তিনি করিডোর নিয়ে বলেছেন যে নো মোর করিডোর। তারপরে বন্দরের বিষয়ে বলেছেন বিদেশিদের হাতে বন্দর দেওয়ার বিষয়ে রাজনৈতিক সরকার সিদ্ধান্ত নেবে। এছাড়া যে অভিযোগগুলো গুরুতর সেইগুলো হচ্ছে যে সরকার ব্যর্থ, বিভিন্ন যে উন্নয়ন সংস্কার কর্মকাণ্ড করার কথা ছিল সেগুলো সরকার গত 10 মাসও করতে পারেনি। এই ধরনের অনেকগুলো বিষয় রয়েছে, যেটাকে বলা যায় যে একজন সেনা প্রধান এইভাবে এই কথাগুলো বলতে পারেন কিনা। তো উনি যে কথাগুলো বলেছেন সেটা কিন্তু বাংলাদেশের সব মিডিয়াতে ফলাও করে প্রচার হয়েছে। কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে প্রত্যেকটি পত্রিকাতে খুবই গুরুত্ব সহকারে তার খবরটি প্রকাশ করেছে। সেখানে প্রশ্নোত্তর পর্বও ছিল। তো এই একটি জিনিস খুবই লক্ষণীয় যে সব পত্রিকারই ভাষা কিন্তু একই ছিল। সেটা যে খুবই স্ক্রিপ্টেড ছিল, এটা একটি লিখিত বিষয় ছিল, এবং একই জিনিস সবগুলো মিডিয়াতে পাঠানো হয়েছে সেটা খুব স্পষ্ট করে বোঝা যায়। এবং সেখানে কোট আনকোট করা ইংরেজিতেও অনেক লেখা রয়েছে, যেটা কিন্তু কেউ যদি স্ক্রিপ্ট না পেয়ে থাকে সেটা কেউ লিখতে পারবে না। এবং সেনাপ্রধান নিজেও একটি স্ক্রিপ্টেড বক্তব্যই যে সেখানে দিয়েছেন সে বিষয়টিও আমি অন্তত আমার পক্ষ থেকে আমি নিশ্চিত করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে যে সবগুলো পত্রিকাতেই নিউজ করেছে যে সেখানে উপস্থিত কয়েকজনের সাথে কথা বলে জানা যায় সবাই একই রেফারেন্স দিয়েছেন। এবং কোনো কোনো পত্রিকা লিখেছে যে এই বিষয়ে আইএসপিআর এর সাথে যোগাযোগ করলে তারা এই বিষয়ে কথা বলতে চাননি। তো বিষয় হলো যে এই যে তার বিষয়ে তার বক্তব্যের যে বিষয়গুলো এত গুরুত্বপূর্ণ বিষয়গুলো যে পত্রিকাতে প্রকাশিত হয়েছে, এরকম একটি বিষয় কি আইএসপিআর এর অনুমতি ছাড়া কিংবা অনুমান করে কারোর সাথে যোগাযোগ করে এই বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী কোনো সময়ে প্রকাশ হয়েছে? হয়নি, এটা সম্ভব না। কিন্তু তারপরে হয়েছে। এটা কেন হয়েছে? এটা দীর্ঘদিনের একটা প্ল্যান ছিল। সেটা হচ্ছে যে এই বক্তব্যটি এই মুহূর্তে সেনা প্রধানের দেওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। সেটা হলো যে এনসিপি নেতা যারা রয়েছেন বা ছাত্র সমাজের পক্ষ থেকে যারা নেতা রয়েছেন এই আন্দোলনে যারা বড় ভূমিকা রেখেছিলেন, তারা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধকরণের পর তাদের যে দাবি ছিল সেই দাবিটি পূরণ হওয়ার পর কিন্তু তারা তাদের যে অনেক আগের থেকে একটি দাবি রয়েছে জুলাই ঘোষণা যেটা হওয়ার কথা সেটা কিন্তু এখনো হয়নি, সেটা হওয়ার কথা রয়েছে 1 মাসের মধ্যে হয়তো হবে। তাছাড়া এই যে মে মাস প্রায় চলে যাচ্ছে, জুন জুলাই আগস্টে কিন্তু একটি বর্ষপূর্তি হওয়ারও সম্ভাবনা রয়েছে। এবং আমরা এটা ধারণা করতেই পারি সব কিছু যদি ঠিকঠাক থাকে আগামী 5 আগস্ট এটা কিন্তু খুব জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠান হতে পারে, একটি আনন্দের একটি বড় কারণ হয়ে উঠতে পারে। সেটা হয়তো একটি মহল চাচ্ছে না বলেই কিন্তু পর্দার আড়ালে থেকে কিছু কুশীলব রয়েছে দেশ এবং বিদেশি, তারা চাচ্ছে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করতে যে পরিস্থিতির কারণে নির্বাচনের ডামাডোলের আড়ালে সব কিছুই যেন হারিয়ে যায়। সেটা জুলাই ঘোষণাপত্রই হোক কিংবা আগস্টের যে বর্ষপূর্তি হোক, সেই অনুষ্ঠানগুলো যাতে না হতে পারে। এবং সে কারণেই কিন্তু আমার কাছে মনে হয়েছে সেনা প্রধানের এই বক্তব্যটি প্রকাশ্যে দেওয়া হয়েছে। আদারওয়াইজ সেনাপ্রধান যদি যে বিষয়গুলো বলেছেন সংস্কার নিয়ে তার সাথে কথা বলা হয়নি, জাতিসংঘে যে সেনা সেনাবাহিনী এবং বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে যে খুন হয়েছে সেসব বিষয়ে যে জাতিসংঘ যে তাদের যে পর্যবেক্ষণ বা তারা যেটি প্রকাশ করেছেন সেই বিষয়ে সেনাবাহিনীর কিছু বলার ছিল, কিন্তু বর্তমান সরকার নাকি সেটা বলতে দেয়নি। কিন্তু সেনাপ্রধান এমনভাবে কথাগুলো বলেছেন যে এই সরকার হচ্ছে তাদের প্রতিপক্ষ। উনি যদি চাইতেন সত্যিকার অর্থে উনি তো সে সরকার প্রধানের সাথে দেখা করেই এই বিষয়গুলো বলতে পারতেন। ডক্টর ইউনূসের সাথে দেখা করে তিনি বলতে পারতেন যে সংস্কারের কী কী অগ্রগতি এটা আমি জানতে চাই বা আমাকে জানালে ভালো হয়।
তো আর অন্য অন্য বিষয়গুলি উনি করিডোর, মানবিক করিডোরের বিষয়ে কিংবা বন্দর নিয়ে যে বিষয়গুলো হচ্ছে সেই সব বিষয়ে উনি খোলামেলা কথা বলতে পারতেন। তবে তিনি নির্বাচনের যে কথা বলেছেন, নির্বাচন সবাই চায়, যথাসময়ে নির্বাচন হলে সেটা অবশ্যই ভালো, একটি গণতান্ত্রিক সরকার আসলে সেটা ভালো, কিন্তু এই সব বিষয় নিয়ে প্রকাশ্যে সেনা প্রধানের কথা বলার কতটুকু এখতিয়ার রয়েছে সেটাও কিন্তু একটি বিষয়। এই সংস্কারের কথা যে সেনা প্রধান বলছেন, উনি নিজেও সেনাবাহিনীর কতটুকু, সেনাবাহিনীতে কতটুকু সংস্কার হয়েছে আমরা জানি যে বহু সেনা অফিসার রয়েছে গত ১.৫ দশকে স্বৈরাচারী হাসিনা সরকারকে মানে ব্ল্যাঙ্ক সমর্থন দিয়ে গিয়েছে এবং খুন গুম অপহরণের সাথে যারা জড়িত ছিল, আয়নাগরের সাথে জড়িত ছিল, সেসব বিষয়ে কিন্তু ওয়াকার কোনো সিদ্ধান্ত নেননি বা কারো শাস্তি হয়েছে বলে আমরা জানিনি। বাট আমাদের কাছে অনেক তথ্য রয়েছে যে ৫ আগস্টের পরেও, ৫ আগস্টের বিপ্লবকে সমর্থন করে, গণ অভ্যুত্থানকে সমর্থন করে কোনো সেনা কর্মকর্তা যে কথা বলেছিলেন তাদের বরং শাস্তির আওতায় আনা হয়েছে, তাদেরকে বরখাস্ত করা হয়েছে, এরকম অনেক রয়েছে। সুতরাং সংস্কার কিন্তু তার ওখানেও হয়নি। উনি যে ব্যবস্থা নেননি বা উনি যে ব্যবস্থা নিয়েছেন সেই বিষয়ে কিন্তু সরকারকে অবহিত করেননি। একটি দেশে যখন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, বাংলাদেশের ক্ষেত্রেও আগেও তাই হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার গঠন হওয়ার পরে কিন্তু সেনাবাহিনীর সবগুলো উইং কিন্তু তত্ত্বাবধায়ক সরকার প্রধানের আওতায় চলে আসে বা তার অধীনে চলে আসে। কিন্তু ডক্টর ইউনূস এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার পরে কিন্তু সেনাবাহিনীর সবগুলো পার্ট, সবগুলো উইং কিন্তু ওয়াকারের হাতেই রয়েছে, তার নিয়ন্ত্রণে রয়েছে। সুতরাং ডক্টর ইউনূস চাইলেও অনেক কিছু বাস্তবায়ন করতে পারেননি। কিন্তু তারপরেও যদি বলি যে এই সরকারের গত ১০ মাসে কি অর্জন, সেটা সত্যিকার অর্থে বলতে গেলে এই অর্জন যদি ১০-এর মধ্যে আমরা যদি নাম্বার দিতে চাই, সেক্ষেত্রে ১ও পাবে কিনা আমার সন্দেহ রয়েছে। কারণ এই যে হাসিনা বিরোধী যে আন্দোলন মধ্যপ্রাচ্যের একটি দেশে করেছিল কিছু শ্রমিক ভাইয়েরা, শুধুমাত্র তাদের মুক্তির বিষয়ে ডক্টর ইউনূস একটা অবদান রাখতে পেরেছেন। তাছাড়া কোনো দুর্নীতিবাজের একটি টাকাও ফেরত আসেনি, কোনো দুর্নীতিবাজের সাজাও হয়নি। এই স্বৈরাচার বা ফ্যাসিস্ট রেজিমে যারা বড় ভূমিকা রেখেছে তাদের কারো বিরুদ্ধেই এই পর্যন্ত সাজার কোনো খবর আমরা পাইনি। অন্য অন্য মামলার বিষয় তো রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা জানি যে বাংলাদেশের এক সময়ের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, উনার একটি বড় ভূমিকা রয়েছে এবং উনি সম্ভবত সবচেয়ে ব্যর্থ উপদেষ্টা হিসেবে পরিগণিত হয়েছেন। উনার আইন মন্ত্রণালয়ের বহু বিষয় রয়েছে যেটাতে বাংলাদেশের মানুষ এখনও কোনো সুফল পায়নি, কিন্তু উনি সুইজারল্যান্ডে ভ্রমণ করছেন, উনি বিভিন্ন সেমিনারে উনি জয়েন করছেন। এগুলি আমার কাছে মনে হয় যে এগুলি খুব গুরুত্বপূর্ণ জিনিস না। উনি কয়েকদিন আগে মালয়েশিয়াও গিয়েছেন, সেখানে হয়তো একটি ভালো অগ্রগতির খবর আমরা পাবো। সেই খবর কিন্তু খবরই, কিন্তু এগুলা তার মুখ্য কাজ না। একটি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে মানুষ যে জিনিসগুলো দেখতে চেয়েছিল সেই জিনিসগুলো এই সরকারের কোনো উপদেষ্টার কাছ থেকেই দেখতে পায়নি। বিশেষ করে ডক্টর ইউনূসের কাছে মানুষের অনেক প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাও তিনি পূরণ করতে পেরেছেন বলে আমি মনে করি না। উনি যেসব প্রত্যাশা পূরণ করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে যে হাসিনার সময় তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল সেটি বাতিল হয়েছে, উপরন্তু তার কর রেওয়াতের ব্যবস্থা করা হয়েছে, উনি উনার গ্রামীণের নামে একটি বিশ্ববিদ্যালয় পেয়েছেন, উনি বাংলাদেশের বাইরে যাতে এই শ্রমিক পাঠানো যায় সেই ধরনের একটি লাইসেন্স পেয়েছেন, আরও কিছু জিনিস পেয়েছেন। সরকারে গ্রামীণ ব্যাংকের যে 30% শেয়ার ছিল সেটা কমিয়ে উনি 10 ভাগ করেছেন। এইসব জিনিস ওনার নিজের ভালোর জন্য যেসব কাজ উনি করেছেন। আরেকটা জিনিস করেছেন নেপোটিজম। ওনার আত্মীয় স্বজনদের মধ্যে অনেককে তিনি নিয়োগ দিয়েছেন। ওনার আপন ভাতিজাকে উনি একজন প্রেস উইংয়ের সদস্য হিসাবে নিয়োগ দিয়েছেন। ওনার কাজ কি আজ পর্যন্ত আমরা জানি না। তো শফিকুল আলম সম্ভবত প্রধান উপদেষ্টার পক্ষে কথা বলছেন বা ওনার যেসব বিষয় বলা দরকার সেগুলি বলছেন। উনি যেটা করছেন যে উনি বলার চেয়ে অতি বলা বেশি বলছেন, যেটা প্রয়োজন না সেই কথাগুলো বলছেন। ওনার জুরিডিকশনের মধ্যে পড়ে কিনা সেই আওতা বা গণ্ডি ছাড়িয়ে উনি তার চেয়ে বেশি বলছেন। অন্য সবাই বসে বসে বেতন নিচ্ছেন। কেন ভাই আপনি এরকম একটা সরকারের পতনের পরে আপনার প্রেস উইংয়ে এতগুলো লোক রেখেছেন শুধুমাত্র কি আপনার এই গ্রামীণ সেন্টারের কাজ করানোর জন্য? আমি জানি না যে কেন রয়েছে। তো যাই হোক, আবার প্রসঙ্গে ফিরে আসি, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূসের পদত্যাগের বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসছেন। ওনার সাথে সেনাপ্রধান ওয়াকারের এই বক্তব্যের পরপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন। নাহিদকে ডক্টর ইউনূস বলেছেন যে তিনি পদত্যাগ করতে পারেন,
তিনি হয়তো আরও কিছু কথা বলেছেন যেটা আমরা জানতে পারিনি বা উনি হয়তো প্রকাশও করেননি, কিন্তু এই যে উনি পদত্যাগ করতে পারেন, উনি কথাটা বললেন, এটাকে আবেগের কোনো বিষয়? উনি যখন প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছেন, উনি তো শপথ নিয়েছিলেন যে উনি কোনো আবেগ, অনুভূতি, ক্ষোভ, রাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। উনি যে বলে ফেললেন, এটা তো কোনো সঠিক কথা না। এর আগে উনি একবার বলেছিলেন যে আমি কিন্তু চলে যাব, এটা আবেগের জিনিস না। আপনি যে বলছেন যে চলে যাব বা চলে যেতে পারেন, শেখ হাসিনা সরকার যখন আপনাকে গ্রামীণ ব্যাংকের এমডি থাকার না থাকার বিষয়ে যখন আপনার উপর চাপ প্রয়োগ করেছিল, কই আপনি তো বলেননি যে আপনি চলে যাবেন? আপনি তো সেটা বলেননি। এখন আপনি চলে যেতে চাচ্ছেন কেন? 10 মাসে আপনার যা যা প্রয়োজন ছিল আপনি সেই জিনিসগুলো আপনি অর্জন করেছেন, সেই জন্য কি আপনি চলে যেতে চাচ্ছেন? সেটা চলে গেলেই দেশের মানুষ আপনাকে ক্ষমা করবে না। আমি বলছি না যে আপনার কোনো বিকল্প নেই, তবে আপনি অতটুকু ঘৃণিতও নন, অতটুকু অজনপ্রিয় নন এই দেশের মানুষের কাছে যে আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনি হয়তো অনেক কিছুই করতে পারতেন, কিন্তু দেশি বিদেশি অনেক কুশীলব রয়েছে এবং আপনার কিছু খুব সীমিত সংখ্যক আপনার কিছু তথাকথিত শুভাকাঙ্ক্ষী রয়েছে যারা আপনাকে কুবুদ্ধি দিয়ে সব এনজিওর লোকজনকে শুধুমাত্র আপনার সরকারে তারা অন্তর্ভুক্ত করেছেন, যারা সত্যিকার অর্থে দেশের জন্য এই অভ্যুত্থান পরবর্তী সফলতার জন্য যারা কোনো কাজই করছেন না। আপনি উল্লেখ করতে পারবেন না যে আপনি এতগুলো উপদেষ্টার মধ্যে কয়জন উপদেষ্টা আপনার কাজ করছে বা কয়জন উপদেষ্টা দেশের জন্য ভূমিকা রাখছে। কেউ কোনো কাজ করছে না, শুধু শুধু তাদের তদবিরের কাজ করছে, তাদের নিজের স্বার্থের কাজ করছে। এবং একটা জিনিস খুবই লক্ষণীয় বিষয় হচ্ছে যে আপনি অনেককে, যারা যুক্তরাষ্ট্রের নাগরিক না, যারা পাসপোর্টধারী না, এটা সত্য, বাংলাদেশে পাসপোর্ট রয়েছে, কিন্তু তাদের অধিকাংশেরই যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড রয়েছে। সুতরাং এই গ্রিন কার্ডধারীদের যে আপনি বাংলাদেশে নিয়ে তাদেরকে বিভিন্ন পদে বসিয়েছেন, তাদেরকে উপদেষ্টার পদে অলঙ্কৃত করেছেন, তাদের কি বাংলাদেশের জন্য কোনো দায়বদ্ধতা আছে? বাংলাদেশে যদি কোনো সমস্যা হয় তারা যুক্তরাষ্ট্রে চলে যাবে, তারা যুক্তরাষ্ট্রে আবার আগের মতো জীবনযাপন করবে। আমরা যেমন দেখেছি ফখরুদ্দিন, মঈনুদ্দিন সহ এই বিগত 111-এর সরকারে যেসব সেনা অফিসার যারা দুর্নীতি করেছেন তারাও কিন্তু যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। সুতরাং যুক্তরাষ্ট্রে যারা বসবাস করেন তাদের জন্য দেশের কোনো মায়া নেই, তারা গণ অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখেনি। আপনি তাদেরকে কার বুদ্ধিতে নিয়োগ দিলেন? এবং তাদের অধিকাংশই অনেক বয়স্ক লোক, যারা রাজনীতির সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই এবং তারা অনেক কিছু বুঝেও না। তবে কিছু লোক আপনি নিয়েছেন, বিশেষ করে অর্থ উপদেষ্টা বা এরকম আরও দু একজন রয়েছে যাদের হয়তো ভালো করার সুযোগ ছিল, কিন্তু তারাও তেমন কিছু করেছে বলে আমরা দেখতে পাইনি। তারা শুধু আপনারা সবাই শুধু বিদেশ ঘুরছেন, বিদেশ থেকে ঘুরে বাংলাদেশে যাচ্ছেন, বিভিন্ন কথা বলছেন। আর বাংলাদেশে যত বিভেদ বিরোধ, এখন আপনি দেখুন যে বিএনপির সাথে জামাতের সমস্যা, জামাতের সাথে এনসিপির সমস্যা, এনসিপির সাথে বিএনপির সমস্যা, বিএনপির সাথে বাম দলগুলোর এনসিপির সাথে বাম দলগুলোর সমস্যা, জামাতের সাথে, মানে সবার সাথে একটা সমস্যা। কেউ সেনাবাহিনীকে হাতে রাখতে চাচ্ছে, কেউ সেনাবাহিনীর বিরুদ্ধাচরণ করছে। তো তাহলে তো অবস্থা সেই আগের মতোই রয়ে গেল, দেশটা তো তার কোনো কিছু হলো না। তবে আমার কাছে মনে হয় যে এখনও সময় রয়েছে, যাদেরকে আপনি আবেগের বশবর্তী হয়ে, বিশেষ করে আপনার এনজিও ফরম্যাটের মতন করে যাদেরকে আপনি সরকারে নিয়োগ দিয়েছেন উপদেষ্টা হিসাবে, তাদেরকে এখনও সময় রয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে, দরকার পড়লে একটা কমিটি করে, যে কমিটি বিভিন্ন দলের বা বিভিন্ন এই 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 সমাজের যারা জ্ঞানীগুণী লোক রয়েছে তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে আপনি নতুন করে উপদেষ্টা নিয়োগ দিন এবং নতুন উদ্যমে আবার কাজ শুরু করুন। আরেকটা জিনিস হচ্ছে যে সেনা প্রধানের এই যে ক্ষোভের বিষয়ে উনি যে বক্তব্য দিয়েছেন একজন নিরাপত্তা উপদেষ্টার বিষয়ে, সত্যিকার অর্থে ডক্টর খলিলের বিরুদ্ধে কিন্তু বহু লোকেরই বহু অভিযোগ রয়েছে। আমার সাথে তার সাথে ব্যক্তিগত কোনো বিষয় নেই, কিন্তু অনেকেরই অনেক অভিযোগ রয়েছে, বিশেষ করে যখন তারা আপনি নিরাপত্তা উপদেষ্টা বানান, আপনি কথায় কথায় যে কাউকেই সিনিয়র সচিব বানিয়ে দিচ্ছেন, এই একটা পদ থাকতে থাকতে আরেকটা পদ দিয়ে দিচ্ছেন। তারা এমন কি করছে দেশ জাতির জন্য, তাদেরকে যে ওভারনাইট তাদেরকে তাদের পদের পরিবর্তন করে দিতে হবে, তাদেরকে নতুন নতুন পদ দিতে হবে। এই ফারুকের মতন একজন লোককে উপদেষ্টা করে দিলেন, আপনি মানুষ কেউ জানতে পারছেন না কে উপদেষ্টা হয়, কে কাকে উপদেষ্টা বানায়, এটা তো জানার অধিকার রয়েছে। আমার কথা হচ্ছে যে শেখ হাসিনার মতন এইরকম দোর্দণ্ড মানে প্রতাপশালী একজন প্রধানমন্ত্রী, যিনি আয়রন লেডি হিসেবে খ্যাতি বা কুখ্যাতি অর্জন করেছিলেন, তিনিও কিন্তু এই মানুষের এই যে ভেতরে যে ক্ষোভ, সেই ক্ষোভের কাছে কিন্তু তিনি পরাজয় বরণ করে তাকে কিন্তু চলে যেতে হয়েছে। সুতরাং কেউ কিন্তু জনগণের ক্ষোভের ঊর্ধ্বে না।
আরেকটা বিষয় হচ্ছে যে সেনা প্রধান বলে থাকেন যে বিদেশ থেকে বা কোনো কোনো জায়গা থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। সত্যিকার অর্থে বাংলাদেশের সেনাবাহিনী আমরা যদি মনে করি বিশ্বের মানে সবচেয়ে সেরা সেনাবাহিনীর একটি বাহিনী, কিন্তু এই বাহিনীতে কিছু লোক রয়েছে যারা সবচেয়ে ঘৃণিত। তাদের বিরুদ্ধে কথা বললে তো কোনো সমস্যা নেই এবং তাদের বিরুদ্ধে বলতেই হবে। তাদেরকে না ভাগালে এই সেনাবাহিনী কোনোদিনও তাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না। এবং এই সব যে দুর্নীতিবাজ গুমের সাথে যেসব সেনা কর্মকর্তা জড়িত ছিল তাদেরকে অবশ্যই চলে যেতে হবে। এবং বর্তমান যে সেনা প্রধান ওয়াকার, ওনার সম্পর্কে কিন্তু সাধারণ মানুষের এবং সেনা কর্মকর্তা কিংবা অন্য যারাও সাধারণ মানুষ রয়েছে তাদের সত্যিকার অর্থে একটা পজিটিভ ধারণা রয়েছে যে তিনি অত উগ্রও না, উনি অত মানে এরকম না যে ক্ষমতারও লোভী। উনি একজন আল্লাহভক্ত মানুষই, কিন্তু তার অর্থই না যে আপনি কোনো ভুল করতে পারবেন না। আপনিও নিশ্চয়ই অনেক ভুল করতে পারবেন। আপনি যে 650 লোকের কথা বলেছেন যারা সেনা সদরে আর বিভিন্ন সেনা সদরে আশ্রয় নিয়েছিল তাদেরকে ছেড়ে দিয়েছেন, এটা কোনো আইনের মধ্যেই পড়ে না যাদের ছেড়ে দিয়েছেন। কিন্তু যারা ছাড়া পেয়েছে তাদের মধ্যে কিন্তু অনেক দুর্নীতিবাজ রয়েছে, অনেক লোক রয়েছে, অনেক কর্মকর্তা রয়েছে যারা বিগত 1.5 দশকে স্বৈরাচারী সরকারকে নানাভাবে সমর্থন জুগিয়েছে এবং তাদেরকে ছেড়ে দেওয়ার কোনো মানেই ছিল না। তো সেটা ছেড়ে ছেড়ে দিলেও এখন তারা অনেকেই হয়তো এখনও সেনাবাহিনী সেনা সদরের ভিতরে অবস্থান করছেন। তাদেরকে অন্তত আইনের হাতে সোপর্দ করে, এবং আমি মনে করি সেনা প্রধান হিসাবে ওয়াকারের একটি ভূমিকা রয়েছে, তিনি একটি ভূমিকা রাখতে পারেন। এবং তাকে উনি কিন্তু সেনা প্রধানও যে কথা বললেন যে এত যে অভিযোগ করলেন দেশ ঠিক মতো চলছে না, আইন শৃঙ্খলার অবনতি, আপনি কিন্তু 5 আগস্টকে সরকার গঠনের জন্য কিন্তু আপনি কিন্তু রাজনৈতিক নেতাদেরকে ডেকেছিলেন। সুতরাং কোনো দায় কিন্তু আপনি এড়িয়ে যেতে পারবেন না। আপনি ডেকেছিলেন এবং আপনি সেদিন বলেছিলেন যে আমাকে বিশ্বাস করেন, আমার উপর ভরসা রাখেন, আমি যারা দোষী তাদেরকে আইনের আওতায় আনবো। কিন্তু আপনি সবাইকে আইনের আওতায় আনতে পারেননি এবং সেই ব্যর্থতা কিন্তু আপনিও ঢাকতে পারবেন না, সেই ব্যর্থতা থেকে কিন্তু আপনিও দূরে থাকতে পারবেন না। সুতরাং দায়িত্ব সবারই রয়েছে। আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির সবচেয়ে বড় এবং দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। এবং তারা সবচেয়ে এই মুহূর্তে বড় দল, পুরনো দল, তাদের যে ভূমিকা রয়েছে সবাইকে একতাবদ্ধ রাখার দায়িত্ব তাদের উপরে। এখন বিএনপি সব নেতারাই যদি কথায় কথায় এই তরুণ নেতাদের বিরুদ্ধে যদি প্রকাশ্যে কথা বলেন, সেটা কোনো ভালো জিনিস হয় না আমি মনে করি। এবং আপনাদের সে দায়িত্ব আপনারা পালন করুন। এবং আমি মনে করি যে যেটা হয়েছে গতকাল পর্যন্ত, এবং এই দায়িত্ব বিএনপির একটা ভূমিকা রাখা উচিত। বিশেষ করে বিএনপি 3বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একজন বয়োজ্যেষ্ঠ নেত্রী হিসাবে এবং সবচেয়ে সবচেয়ে গ্রহণযোগ্য একজন নেত্রী হিসেবে তিনি কিন্তু রাষ্ট্রের এই ক্রান্তিকালে তিনি একটি বড় ভূমিকা রাখতে পারেন, নিরপেক্ষ ভূমিকা রাখতে পারেন যে দেশটা কিভাবে চলবে, আগামীতে কিভাবে দেশ চলবে, এবং নির্বাচন কোন সময় হওয়া উচিত, কোন সময় হলে ভালো হয়, এবং কার কী দায়িত্ব সঠিকভাবে পালন না করলে আমি মনে করি বেগম খালেদা জিয়া একটি দিক নির্দেশনামূলক বক্তব্য দিতে পারেন জাতির উদ্দেশ্যে, যেটাতে সবাই উপকৃত হবে এবং মানুষ আশ্বস্ত হবে। মানুষের ভিতরে কিন্তু একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে ডক্টর ইউনূস পদত্যাগ করলে নতুন কে সরকার প্রধান হবে, দেশ কি আবার আগের পথে চলে যাবে কিনা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।